তো আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা ক্লাস 8-9 যে ডিবেট করতাম, সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে মাননীয় স্পিকার। আমি ওনার বক্তব্যের রিভার্টাল দিচ্ছি। উনি বলেছেন যে আমি কোট করছি, উনি বলেছেন 72-এর সংবিধানের কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দিয়েছেন। তার মানে কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দেয় নাই। তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে। 2024 সালে প্রায় 1,500 যুবক এইভাবে অকাতরে জীবন দিল। এরপরেও যদি আমরা বাংলাদেশ সেই আগের দেশ থেকে যাই, তাহলে আমাদের আল্লাহর কাছে একটা জমা আছে না ভাই? কারণ ওনারা কি নিজেরা বুঝে না যে ওনারা এই নির্বাচন করতে পারছে, মায়ের জানাজা করতে পারছে, মায়ের পাশে আসতে পারছে, আজকে যে দেশের প্রধানমন্ত্রী হইতে পারছে, এর পিছনে এই জেএনজি ছিল তো ভাই, এই জওয়ানরা ছিল, এই যুবকরা ছিল। ওনারা কি এটা ভুলে যেতে পারে? অবশ্যই সরকারের অনেক ভুল ভ্রান্তি করছে তারা, বিশেষ করে জুলাই সনদ সম্পর্কে তারা অনেকেই তাদেরকে গাদ্দার হিসেবে চিহ্নিত করতে চাচ্ছে। গতকালও সংসদে জুলাই সনদ সম্পর্কে একজন খুবই আপত্তিকর একটি কথা বলেছে এবং গণভোট নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি তার কথার মায়ের পেছে, তার যুক্তির মায়ের পেছে তিনি তিলকে তাল বানাতে চাচ্ছেন। অকৃতজ্ঞ কাকে বলে জানেন তো? যারা কৃতজ্ঞ প্রকাশ করতে জানে না তাদেরকে অকৃতজ্ঞ বলে। দর্শক, এখন কি সরকারি দলীয় নেতাকর্মীরা বা এমপি মন্ত্রীরা তারা কি অকৃতজ্ঞ? তারা কি কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, নাকি কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে কিন্তু ইচ্ছা করে কৃতজ্ঞতা প্রকাশ করছে না? কেন এই কথাটি বলছি হয়তো আপনারা বুঝতে পেরেছেন ভিডিও শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে। যেমন এই যে একের পর এক আমরা সংসদের আলোচনা হচ্ছে, সেখানে বিরোধী দলীয় নেতাকর্মীরা বা বিরোধী দলীয় এমপিরা তারা উঠে পড়ে লেগেছে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য, আর সরকারি দলীয় এমপি মন্ত্রীরা তারা উঠে পড়ে লেগেছে এটা কিভাবে ধূলিসাৎ করে দেওয়া যায়, কিভাবে এই জুলাই সনদটা বাতিল করে দেওয়া যায়। তো দর্শক দেখেন, এই জুলাইয়ের কারণে আজকে এত কিছু, জুলাইয়ের কারণেই নতুন করে সরকার গঠন, জুলাইয়ের কারণেই লন্ডন থেকে বাংলাদেশে আসা, জুলাইয়ের কারণেই তার মায়ের জানাজায় শরীক হতে পারা, জুলাইয়ের কারণেই আমরা সাধারণ জনতা সুন্দরভাবে নিরিবিলিভাবে ভোট দিতে পারা, জুলাইয়ের কারণেই এত কিছু ভাই, জুলাইয়ের কারণেই। হাসিনা থাকাকালীন এগুলো হতো অসম্ভব ছিল ভাই। হাসিনা কোন লেভেলের প্রধানমন্ত্রী ছিল এটাকে আপনাদের জানা বাকি আছে ভাই? হ্যাঁ, জানা বাকি আছে? ফাটকা শয়তান ভাই, হাসিনার আমল মনে পড়ে কেমন লাগে? হ্যাঁ, তো সেই হাসিনার আমল ধ্বংস করে বা সেই হাসিনার দুর্গ ধ্বংস করেছিল জুলাই, মানে যারা যোদ্ধারা, এক কথা বলতে গেলে জুলাই যোদ্ধারা। অনেক তাজা প্রাণ চলে গেছে, প্রায় 1400 মানুষ মারা গিয়েছে। তো এটা মনে হয় বৃথা ভাই। এভাবে যদি চলতে থাকে তাহলে আগামীতে যদি কোনো ডাক আসে, আমার মনে হয় কেউ নামবে না। তারা চিন্তা করবে কি দরকার নিজের জীবনটা বিলিয়ে দেওয়া, যদি সেই জিনিসটা কোনোদিনও কাজে না আসে কেউ নামবে না ভাই। তো যাই হোক দর্শক শ্রোতা, দেখা যাক কি হয়। যারা রক্ত দিয়েছে একাত্তরে তাদের রক্তের মূল্য এই দেশের মানুষ দেয় কিনা, নাকি সেই রক্তের মূল্য কোনোদিন তারা পাবে না। দর্শক, ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, সেগুলো নিয়ে আজকের ভিডিওটি সাজানো। একটু ধৈর্য সহকারে আপনাদের ভিডিওটি দেখতে হবে, মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে, তাহলে অনেক কিছু জানতে পারবেন। চলুন দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। আইনমন্ত্রী বলেছেন রুশু করার জন্য, তারপরে হফ করার জন্য, মদিনা সনদ করার জন্য করেছিলাম, কিন্তু আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা ক্লাস 8-9 যে ডিবেট করতাম, সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে মাননীয় স্পিকার। আমি ওনার বক্তব্যের রিভার্টাল দিচ্ছি। উনি বলেছেন যে আমি কোট করছি, উনি বলেছেন 72-এর সংবিধানের কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দিয়েছেন। তার মানে কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দেয় নাই। তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। মাননীয় স্পিকার, এই ধরনের প্রকৃতি সম্পন্ন যারা আছে বাংলাদেশের পার্লামেন্ট, যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন। যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। এখন আমি সংবিধানের কিছু কিছু ধারা মানবো, কিছু কিছু ধারা মানবো না। আমি কখনো কখনো সাংবিধানিক, কখনো কখনো আমি অসাংবিধানিক। মাননীয় স্পিকার, যখন ডক্ট্রিন অফ নেসেসিটির প্রশ্ন আসে, মাননীয় স্পিকার এই এক্সিস্টিং সংবিধান অনুযায়ী যখন 7A এবং 7B বলবৎ থাকে, সেই জায়গা থেকে আইনজ্ঞ করা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি থাকলে ভালো হতো। ডক্ট্রিন অফ নেসেসিটি মাননীয় স্পিকার 48-3 অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা এই 106-এর অ্যাডভাইজরি একটা রুল আছে মাননীয় স্পিকার। এই অ্যাডভাইজরি রুলের মাধ্যমে সংবিধানের ফান্ডামেন্টাল কোনো বিষয় কম্প্রোমাইজ করা যায় না। মাননীয় স্পিকার, যদি আমি এই সংবিধান মানি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে আমি ধারণ করতে চাই, মেনে চলতে চাই, সেদিন 64 বিধি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল 6 আগস্ট।
মাননীয় স্পিকার এই সংসদে প্রশ্ন রাখতে চাই, তৎকালীন বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু তখন বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। সেদিন কোন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছিল সেটা আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন। আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন যেই হিয়ারিংটা হয়েছিল এই হিয়ারিং এ উনি উপস্থিত ছিলেন কিনা, তখনকার সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হক তিনি তখন কোথায় ছিলেন, সেই রায়ের কপিটা আমরা দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি যখন বেগম জিয়াকে 6 আগস্ট সর্বপ্রথম ছাত্র জনতা যখন সিদ্ধান্ত নিয়েছিল আর এক মুহূর্ত বেগম জিয়াকে কারাগারে থাকতে দিবে না, বেগম জিয়াকে রাষ্ট্রপতির আদেশের মধ্য দিয়ে বেগম জিয়াকে সেদিনই কারাগার থেকে যেই জুলুমের মধ্যে রাখা হয়েছিল সেটা থেকে ছাত্র জনতার রায়ের মধ্য দিয়ে সেখান থেকে বের করে আনা হয়েছিল। মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে বাইবেল ধরে নেই, এই সংবিধানকে যদি গসপেল ধরে নেই, এই গসপেলের পুরোহিত অনুযায়ী যেভাবে ভ্যাটিকান সিটি চলে সেটা যদি আমরা ধরে নেই, তাহলে মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হতে পারেন না। মাননীয় স্পিকার, সেদিন বেগম জিয়া জেল থেকে বের হয়েছিল অভ্যুত্থানের জনরায়ের ভিত্তিতে। মাননীয় স্পিকার, আপনারা বলছেন আপনারা ঠিক সেই জায়গায় আপনারা সংবিধানকে আপনারা মানছেন যেই জায়গায় সংবিধান থেকে আপনারা বেনিফিটেড হবেন। মাননীয় স্পিকার, গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না যে গাং পার হইলে মাঝি কুন্দুলা ভাই। ছাত্ররা আপনাদের নেতা কর্মীরা গত 17 বছর ধান খেতে ঘুমাইতে হয়েছে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। মহাসচিব কান্না করে বলেছে তাদের নেতা কর্মীরা ঢাকায় এসে রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করতে। এক মিনিট বলেন। মাননীয় স্পিকার, আজকে দেখেন, আজকে লক্ষ লক্ষ নেতা কর্মী তাদের রক্ত দিয়েছে। ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলকে বিশেষভাবে আমি আলাদা করতে চাই না, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের রক্ত শ্রম ঘামের মধ্য দিয়ে এই হাসিনার পতন হয়েছে। এই হাসিনার পতনের পরে যখন জনরায়, মাননীয় স্পিকার, যখন জনরায় কখনো কেতাবের কাছে মাথা নত করে না। এটা ভ্যাটিকান সিটি নয় যে গসপেল অনুযায়ী হচ্ছে দেশ পরিচালিত হবে। 68% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার, আন্দালিব রহমান পার্থ সাহেব বলেছেন যে অর্ডারে নাকি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের গঠনটা নাই। উনি যদি একটু পরিশ্রম করতেন, জাস্ট একটা পাতা উল্টাইতেন, একটা পাতা পরেই বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন যদি হেজলযুক্ত। ধন্যবাদ মাননীয় সদস্য। দেশের যে রাজনৈতিক পরিস্থিতিটা আছে, স্পেশালি আমি যেটা দেখলাম গতকালকে যে গণভোট এবং গণভোট অধ্যাদেশ যেটা আছে এটাকে সরকার নাকি এটা বাতিল করবে। আমার মনে হয় এটা নিয়ে কিছু কথা বলা উচিত। এর সাথেও আরও দেখলাম যে গুম খুন এটা নিয়ে 2025-এর যে তত্ত্বাবধায়ক সরকার যে অর্ডিন্যান্সটা জারি করেছে এটাও বাতিল। আবার ব্যারিস্টার রুহুল কুদ্দুস উনি আবার বললো যে তত্ত্বাবধায়ক সরকারের সমস্ত অধ্যাদেশ নিতে রাজি না, এই বাধ্য না সরকার। হ্যাঁ, পার্শিয়ালি হি কারেক্ট। বাট প্রথমেই আসি হচ্ছে গণভোট। আমার কথা হচ্ছে যে গণভোট, আমি আগে বলিনি আমি কোনো সংবিধান বিশেষজ্ঞ না, আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার যে স্পেশালিটি আছে সিকিউরিটি অ্যান্ড আদার, ওগুলোর ব্যাপারে আমি জেনে বুঝে কথা বলি। এখানে আমি যেটা পাবলিক নলেজ, যেটা আমি বিভিন্ন ওপেন মিডিয়াতে পড়ে যেটুকু বুঝি তার কথা বলবো। গণতন্ত্রকে আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে জনগণ মানে হচ্ছে গণতন্ত্র মানে হচ্ছে জনগণ যেটা রায় দিবে, জনগণের রায়টাই হচ্ছে গণতন্ত্র। এখন এই যে গণভোট যেটা হয়েছে এটা জনগণের রায়, 70% লোক হা ভোট দিয়েছে। আচ্ছা, এখন 70% লোক হা ভোট দিয়েছে, এর মানে কিন্তু 30% লোক না ভোট দিয়েছে তা না। না ভোট দিয়েছে একটা পার্সেন্টেজ, এরপরে যারা ভোট দেয়নি তাদেরও একটা হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে। সো আমরা যদি দেখি মোটা হচ্ছে একটা ভোট হয়ে যাওয়ার পরে আমাকে ধরে নিতে হবে 100% লোক অ্যাকচুয়ালি হা ভোট দিয়েছে এবং এটাকে মেনে নিতে হবে। যেমন আমি বলি বিএনপি এখন 50% বোধহয়, আমার এক্স্যাক্টলি নেই, ভুল হতে পারে, ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এর মানে ওই 50%-এর প্রধানমন্ত্রী তো তারেক রহমান না, 100%-এর প্রধানমন্ত্রী তারেক রহমান। সো 70% ভোট বাংলাদেশিরা যেটা দিয়ে যে রায়টা দিয়েছে ওইটা আইনের মার পেয়েছে বিএনপি অ্যাকসেপ্ট করবে না, এটা হতে পারে না। আমি যেটা বুঝি আইনের মার পেয়েছে এই, এখন মনে করেন যেটা হয় একটা ভোট হলো সবাই আবার আদালতে যায়, এটা আমেরিকাতেও হয়, ট্রাম্পের ইয়ার সময় হয়েছে যে আদালতের মধ্যে যায়। এই একটা জিনিস আদালত এটার উপরে রায় নিতে পারবে না, কারণ আদালত এই 70% লোকের ভোট নিতে পারবে না, মানে স্বাক্ষর নিতে পারবে না। সো দিস ইজ দ্য ফাইনাল। এবং এই ফাইনাল যে জনগণের রায় এটার বিরুদ্ধে যদি যায় তাহলে বিএনপি উইল গো হেডিং টুয়ার্ডস ক্রাইসিস। এবং এটা নিয়ে যে বিরোধী দলরা যে আন্দোলনের কথা বলছে সেই আন্দোলনে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে পূর্ণ সমর্থন করব। এখন আসে আরেকটা দিক, আমরা তো আমি অনেক সময় বলছি যে আমি প্রেসিডেন্ট জিয়ার গ্রেট ফ্যান, ম্যাডাম খালেদা জিয়ার গ্রেট ফ্যান, কিন্তু আমি কিন্তু এখনো তারেক জিয়ার গ্রেট ফ্যান হতে পারি নাই। আমি চাই, কেন পারি নাই এইটা ব্যাখ্যা করি। প্রেসিডেন্ট জিয়ার তার কার্যক্রম নিয়ে কথা বলার কোনো কিছু নাই, সবাই আমরা জানি, দেশের জনগণ জানে, ম্যাডাম খালেদা জিয়াটা জানে। তারেক রহমানকে আমরা দেখলাম নির্বাচনের আগে বলতেছে আপনারা হা ভোট দিবেন, এই হা ভোট দিলে সংবিধান সংশোধন হবে, কি বলে এখানে কি বলে সংস্কার হবে এবং ব্লা 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 4টা পয়েন্টে আমরা সবাই সাক্ষ্য দিয়েছে এবং তারেক জিয়া নিজে বলেছে আমরা দিব। এখন তারেক জিয়া এখন নির্বাচনের পরে বলতেছে যে আমরা এটা মানি না। এর মানে কি? এটা কি নেতৃত্বের গুণাবলীর মধ্যে এটা পড়ে?
আপনি একটা কথা বললেন, আমার ভোটটা নিলেন, ভোটটা নিয়ে এখন বলতেছেন আমি তো মানে আই এম অ্যাশেমড অফ হি ইজ এ সন অফ জেনারেল জিয়া, সন অফ খালেদা জিয়া, গ্রেট দুজন লিডারের ছেলে হয়ে উনি জনগণের সাথে প্রথমেই প্রতারণা দিয়ে শুরু করছে। এটা প্রতারণা, জনগণের সাথে প্রতারণা। এইটা উনাকে মানতে হবে। আমার ধারণা যে উনার যে অ্যাডভাইজার গ্রুপটা আছে, দে আর কন্ট্রোল বাই ইন্ডিয়া। আমরা যেটা আগে থেকে ইয়া করছিলাম। এখন আপনি হিসাব করে দেখেন কোন কোন জিনিস ভারতের অপছন্দ হবে। এই যে গুম কমিশন নিয়ে যে গুম অধ্যাদেশ যেটা হয়েছে, এটা তো ভারতের পছন্দ করার কথা না, তাই না? উনি বলতে সেটা বাতিল হয়ে যাবে। কেন বাতিল হয়ে যাবে? কারণ সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলার একদল লোক এই গুমের সাথে জড়িত ছিল। বিএনপি আপনারা কি চান আপনাদের যে নেতাকর্মী আছে গ্রাউন্ড লেভেলে, প্রচুর নেতাকর্মী প্রসিকিউটেড হয়েছে এদের মাধ্যমে। সো আপনি গুম কমিশন নিয়ে কাজ করতে চান না? কার স্বার্থে? কার স্বার্থে? আমি যেটা ভেবেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের সময়, মানে প্রফেসর ইউনুস সরকারের সময় প্রফেসর ইউনুস পুরোপুরি দেশের কন্ট্রোল নিতে পারেন নাই। এখানে দুইটা প্যারালাল সরকার চলছে, একটা হচ্ছে প্রফেসর ইউনুসের সরকার, একটা হচ্ছে জেনারেল ওয়াকারের সরকার। সো জেনারেল ওয়াকারের সরকারের সময় জেনারেল ওয়াকার এই যে 15 জন অফিসার যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে চাকুরিতে বহাল রেখে তাদেরকে 5 স্টার অ্যাকোমোডেশনে রাখছে ক্যান্টনমেন্টের ভিতরে। আমি তো ভেবেছিলাম যে বিএনপি আসার সাথে সাথেই তো এটাকে ক্যান্সেল করে দেওয়ার কথা বলবে এবং এই অফিসারদেরকে চাকরিচ্যুত করতে বলে। কেন? ইট ইজ এ হিস্ট্রিক্যাল, এটা হিস্ট্রিতে একটা নজিরবিহীন যে যাদের এগেনস্টে ক্রিমিনাল করে মামলা আছে স্টিল দে আর সার্ভিং। অ্যাবসার্ড। কারণ এরাই সবাই ছিল ভারত এবং আওয়ামী লীগের দালাল, জেনারেল ওয়াকার থেকে শুরু করে ওই যে 15 জন অফিসার। কিন্তু তাদেরকে কিন্তু কিচ্ছু করলো না, তারা এখনো আছে। মানে জেনারেল ওয়াকারের শাসনটা এখনো আছে, তাই তো? নাকি বিএনপি পানিতে আছে? বিএনপি তো পাওয়ারে আছে। কেন? জেনারেল ওয়াকারের ব্যাকগ্রাউন্ডের স্ট্রেংথ কি? আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। সো এটা তো আমি ক্লিয়ারলি বুঝতেছি যে তাদের পাওয়ারের কাছে হয় নতজানু হয়ে আছে প্রফেসর তারেক রহমান। আদারওয়াইজ তাদের তো উচিত ছিল যে এই 15 জন অফিসারকে উঠেই তাদেরকে চাকরিচ্যুত করা এবং জেলখানায় পাঠানো। আমি ইতিহাস থেকে জানি এটা যে কোনো অফিসার এগেনস্টে, সার্ভিং অফিসার এগেনস্টে যদি আদালতে দুর্নীতির মামলা হয়, আমরা জাস্ট জেনারেল এরশাদের পতনের পর আমরা কমিশন পাওয়া, তখন জেনারেল ওয়াহিদ ছিল একজন, তার কিছু দুর্নীতির মামলায় তার যে হচ্ছে সাথে চাকরিচ্যুত এবং সাথে পুলিশ অ্যারেস্ট। আমার একজন অধিনায়ক ছিলেন যিনি প্রেসিডেন্ট জিয়া হত্যার সময় বিবিআরসিতে কর্মরত ছিলেন। যেই মামলা হয়েছে সাথে সাথে উনি চাকরিচ্যুত অ্যান্ড অ্যারেস্টেড। আর এখন আমরা দেখতেছি যে তাদের এগেনস্টে ক্রিমিনাল কোর্টে গুম খুনের মতো, এবং আমি নিজে ইয়ার সাথে কথা বলছি, তাজুল প্রসিকিউটর যে ব্যারিস্টার তাজুল ভাই ছিলেন, দে আর হ্যাভিং 100% এভিডেন্স। এটার পরে তারা এখনো চাকরিতে আছে। আরেকটা উদাহরণ দিই, আমরা 5ই আগস্টের আগে আমি নিজেই বলেছিলাম এবং বিভিন্ন সোর্স থেকে আরো বিভিন্ন লোকজন বলেছে, সেটা হচ্ছে জেনারেল শাহিন, লেফটেন্যান্ট জেনারেল শাহিন, যিনি 5ই আগস্টের আগে অজিত দোভালের সাথে তার টেক্সট মেসেজ আদান প্রদান হয়েছে, কথা হয়েছে যে জেনারেল ওয়াকার এই আন্দোলন দমন করতে পারবে না, আমাকে সেনাপ্রধান বানান, আমি আন্দোলন দমন করবো। দেন জেনারেল ওয়াকার তাকে ডেকে নিয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করার কি হয়েছে, ওনাকে সিজেএস থেকে, চিফ অফ জেনারেল স্টাফ থেকে নিয়ে এনডিসিতে পাঠিয়ে দিয়েছে। কারণ কি? জেনারেল ওয়াকারও ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড এবং উনিও ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড, এই জন্য করতে পারে। এখন তো এটার সময়, এখন তো তারেক রহমানের তো আর কোনো ভারতীয় হেজিমনির কাছে বো ডাউন করার কথা না। আরেকটা জিনিস বলি, আমরা এতদিন ধরে বলে আসতেছি যে ভারতীয় হেজিমনি আমাদের সেনাবাহিনীতে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোতে আছে। আমি নিজে ভিডিও শেয়ার করেছি ক্যান্টনমেন্ট থেকে 7ই আগস্ট 253 জন ভারতীয় নাগরিক ফ্যামিলি সহ আর্মির গাড়িতে করে গিয়েছে হচ্ছে এয়ারপোর্টে, এবং ওখান থেকে ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়া হয়েছে, ভারতীয় প্লেন এসে ওদেরকে নিয়ে গেছে। ভাই, এটা নিয়ে আপনি ইনভেস্টিগেশন করবেন না? বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে কারা কারা কি বলে ভারতীয় সাথে কানেক্টেড আপনারা বের করবেন না? বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন না? আমি যখন সেনাবাহিনীতে ছিলাম, কর্নেল ইমরান ইবনে রৌফ রিসেন্টলি রিটায়ার করছে, আমার কাছে বলছে যে তার ভারতীয় কানেকশন আছে। আমার কাছে বলছে বিকজ তার সাথে জিয়ার, সে বেশি দূর যেতে পারে না, কারণ আমার প্রশ্ন জিয়ার সাথে তার একটা মানে লাগালাগি ছিল, তার সম্বন্ধে যেতে পারে। সে প্রাউডলি বলছে, তখন এই জিনিসটা ঘোষণা করা যে আমার সাথে ইন্ডিয়ান কানেকশন, মানে সে নিজেকে প্রাউড ফিল করতো যে ভারতের সাথে আমার কানেকশন আছে। এই যে বাংলাদেশ সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা বা পুলিশের কয়েকজন সদস্য যারা ভারতের সাথে কানেক্ট, আমি তাদের নাম জানি, কিন্তু কেউ ইনভেস্টিগেট করবে না। আপনাদের তো উচিত এই জিনিসটা ইনভেস্টিগেট করা। এই যে বিএনপি সরকার, আমি যদি মনে করে থাকি যে ভারতের প্রেসক্রিপশনে চলতেছে, কেন? আপনিও যদি তাদের রাজি হয়ে থাকেন, কেন রাজি হয়েছেন? কারণ জানেন তাদের কন্ট্রোল আছে সব প্রশাসনের মধ্যে। এই প্রশাসনকে যে ভারতীয় হেজিমনি মুক্ত করার দায়িত্ব কার? আপনার, জনাব তারেক রহমান, আপনার। তা আপনি করতেছেন এখন। এখন তো আপনার উচিত একটা বড় একটা কমিটি গঠন করা, উচ্চ পর্যায়ের, যে কমিশনটা ভারতের যে মূল যেগুলো আছে আমাদের প্রশাসনে, আইন শৃঙ্খলা বের করে। আপনাকে বের করতেছেন, কেন বের করতেছেন না? তার মানে আপনি ভারতের প্রেসক্রিপশনে চলতেছেন। এখনো জেনারেল শাহিন ইজ সার্ভিং, দেয়ার আদার লেফটেন্যান্ট জেনারেল যার ভারতীয় কানেকশন আছে, ভারতীয় নাম্বার অফ টাইম ট্রেনিং গেছে, পিলখানার সময় ঢাকার সিও ছিল। যে কেউ ইনভেস্টিগেট করলে বের করতে পারবে। এখন আসেন হচ্ছে, আমরা চাই সব অন্যায়ের বিচার হোক। আমরা রিসেন্টলি কি দেখলাম? জেনারেল মাসুদুদ্দিন চৌধুরী, জেনারেল মামুন খালেদ অ্যারেস্টেড হয়েছে, ভেরি গুড।
এই দুজন দে আর রিয়েল ক্রিমিনাল, তারা অ্যারেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ, গুড। আচ্ছা, 25 ফেব্রুয়ারি যে পিলখানা হত্যাকাণ্ড সেটা তো কমিশন হয়েছে, সমস্ত কিছু ইনভেস্টিগেশন রিপোর্ট শেষ। এইটার তো সেট আপ আপনি যেটা করতেছেন 111, হ্যাঁ আগে ছিল 111, তারপরে 25 ফেব্রুয়ারি, তারপর হচ্ছে হেফাজত, সবকিছু। বাট আমরা কিন্তু দেখতেছি জিনিসটা অন্যভাবে। আপনি জনাব তারেক রহমান, আপনি হচ্ছেন পুরা দেশের প্রধানমন্ত্রী, শুধু বিএনপির না। সো আপনি এখন যে ইয়াগুলো করতেছেন, যে অ্যারেস্টগুলো করতেছেন, সবাই তো আমরা ধরে নিব যে পিলখানা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা নাই। আপনি তো নিজের যে যারা বিএনপিকে ইয়ে করেছিল, যারা আপনাকে নিজেদের সাথে জড়িত, তাদেরকে আপনি ধরতেছেন। হ্যাঁ, অবশ্যই এটার বিচার হওয়ার দরকার আছে, কিন্তু আমাদের একটা ফিলিংস দেন যে আপনি পিলখানার বিডিআর পিলখানার বিচার করবেন। কিন্তু এতদিন হয়ে গেল যেটা সেট ইনভেস্টিগেশন হচ্ছে, আপনি কিন্তু এখানে এই ব্যাপারে কিন্তু আপনি কোনো কথা বলেন নাই। আপনি কিন্তু দেশে আসার পরে পিলখানার যারা ভিকটিম তাদের ইয়াতে গেছেন, ওখানে কিন্তু আপনি গিয়ে বলেন না এটার বিচার করবেন, পিলখানার বিচার করবেন, হেফাজতের বিচার করবেন। সো এই বিচারগুলো কারা চায় না? ভারত চায় না। সো আপনি এখন যে যে কাজগুলো করতেছেন, আমরা মামুন খালেদ এটা ইয়া কেন খুশি কেন? কারণ উনিও পিলখানা ইয়ার সাথে জড়িত। তারপরে আমি একটা ইনফরমেশন পেয়েছিলাম, আমি আর সবাই দেখেছেন যে হাসান মাসুদ চৌধুরী যিনি সেনাপ্রধান ছিলেন, তার ধরার একটা প্ল্যান ছিল। এবং আমি পোস্ট দেওয়ার পরে এখানে যে পরিমাণ বট কমেন্টার বিএনপি লোকের কমেন্টটা কনফার্ম করে যে আসলে তাদের একটা প্ল্যান ছিল। বাট যেহেতু তার পক্ষে একটা জনমত আছে, এই কারণে কিন্তু সরকার এটা থেকে পিছিয়ে গেছে। বাট আমি দেখলাম ডিজিএফআর আরেকজন লেফটেন্যান্ট কর্নেল, স্যারের নামটা ভুলে গেলাম, উনাকে অ্যারেস্ট করা হয়েছে। উনি সম্ভবত নির্যাতনের সাথে জড়িত ছিল কিনা আই এম নট শিওর। বাট আমার কাছে একটাই কোশ্চেন লাগে, সেটা হচ্ছে উনি তো 17 বছরে উনি তো অ্যাকচুয়ালি সাফারার ছিল, আমার যতদূর ধারণা উনি সাফারার ছিল। এবং উনি কোনো ভালো জায়গায় কোনো কিছু ভালো চাকরি টাকরিও কোনো কিছু করতো না। এবং উনি দেখলাম নিজে একটা চিঠি দিয়েছেন আরেকজন সিনিয়র অফিসার বিএনপির সাথে জড়িত, লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ, আমি ফেসবুকে দেখলাম যে উনি ইয়াটা বলেছে। বাট আমার ধারণা হচ্ছে যে এটাও বুঝতে হবে যে জেনারেল মামুন খালেদ ইজ এ ভেরি স্টুড গাই, এবং মাসুদ্দিন চৌধুরী এরা চেষ্টা করবে হচ্ছে এই কেসটাকে যত ওয়াইল্ড করা যায়, যত ক্রাইসিস টাইপ করা যায়, যেটা একটা ধোয়াটে সিচুয়েশন কইরা যে বেঁচে যাবে। যেমন আই এম শিওর যে যদি জেনারেল হাসান মাসুদ চৌধুরী যদি ধরা হইতো, আলহামদুলিল্লাহ হতো, তাইলে হয়তো কি এই জিনিসটাকে, এটা ক্রেডিবিলিটিটাকে নষ্ট হইতো, যে এই অ্যারেস্ট করা যে হচ্ছে এটা ক্রেডিবিলিটি। এবং ওইটাই হচ্ছে তাদের মেইন কাজ, যে মূল যারা এটার সাথে জড়িত তাদেরকে বের করে দেওয়ার জন্যই আমি মনে করি যে পরিচালক লেফটেন্যান্ট কর্নেল যাকে ধরা হয়েছে। বাট আমি ওনার ব্যাপারে ডিটেলস যাই না, এটা ডিলিট বিশ্লেষণ করা উচিত। বাট কথা হচ্ছে আমার একটা ফিলিংস আসছে যে এটা কি প্রতিশোধের রাজনীতি হচ্ছে। কারণ 111 এটার মধ্যে যেটা হচ্ছে, ওইটার মধ্যে ভিকটিম হচ্ছে বিএনপি এবং তারেক রহমান নিজে। অতএব উনারই উচিত ছিল হচ্ছে আগে অন্য বিষয়গুলো ধরে তারপরে এটা ধরা। যেমন বিডিআর পিলখানা ধরলে এমনি জেনারেল মামুন খালেদ ধরা হইতো। সো ফাইনালি আমি অ্যাকচুয়ালি যেটা মনে করি যে বিএনপির এখন উচিত হচ্ছে যে ভারতীয় হেজিমনি যে আমাদের প্রশাসনের ভিতরে এবং সেনাবাহিনীর ভিতরে আছে, এটা বের করা, এটার জন্য একটা কমিশন গঠন করা। আদারওয়াইজ তারা যে এখন ভারতেরও কিনারক হিসাবে আছে, এইভাবেই রয়ে যাবে দিনের পর দিন। তারাও যখন যাবে, আবার নেক্সট সরকার যখন আসবে, একইভাবে চলে যাবে, একইভাবে। আমরা ভারতীয় হেজিমনি থেকে বের হইতে পারবো না। বিএনপি যতই আমরা বলি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং ফাইনালি আমরা এই বাস্তবতাটা মেনে নিয়েছি, বিএনপি এখন পাওয়ারে। এবং এই হেজিমনি তাকে যদি মনে করে বিএনপি যে হেজিমনি তাকে প্রতিবারই ক্ষমতায় নিয়ে আসবে এবং এভাবেই ভালো, দেন ইটস এ ব্যাড ডিসিশন। এবং জনগণ এটা মানবে না। আমি একটা জিনিস বলি, পাবলিক পারসেপশন যেটা, এটা ফাইনালি অনেক রিসার্চ করে দেখা যাচ্ছে পাবলিক পারসেপশন অ্যাকচুয়ালি অরিজিনাল ট্রুথ হচ্ছে, আমরা এখন বিশ্বাস করি এখনো এই বিএনপি সরকার ভারতের প্রেসক্রিপশনে চলতেছে, এবং তার মূল গাইড হচ্ছে শিলং সালাউদ্দিন। এবং আমরা হিস্ট্রিতে দেখলাম প্রথম যে প্রধানমন্ত্রী বর্তমানে প্রতিরক্ষা দেখবে হচ্ছে শিলং সালাউদ্দিন। এটা আপনার কাছে খুব হালকা মনে হয়? হালকা না। যদি ভারতের কোনো এজেন্ডা থাকে, কোনো একটা এক্সিকিউটিভ কোনো একটা ক্রাইসিস স্বল্প সময়ের জন্য অ্যাপ্রুভ করানোর, দেখবেন তারেক রহমান সিক হয়ে গেছে, বিদেশে চলে গেছে, এই সময়ের মধ্যে শিলং সালাউদ্দিন বাংলাদেশের একটা বাম্বু দিয়ে দিছে, সার্বভৌমত্ব উইল বি ইন কোশ্চেন। সো এই জিনিসটা আমাদের সিনিয়রদেরকে জানতে হবে, আমাদের প্রশাসনকে জানতে হবে, তারেক রহমানকে জানতে হবে। এবং আমি খুব আপসেট তারেক রহমানের যে অ্যাডভাইজার গ্রুপ আছে, তারা অ্যাকচুয়ালি তাকে ভালো মতো গাইড করতেছে না। 2024 সালে প্রায় 1,500 যুবক এইভাবে অকাতরে জীবন দিল। এরপরেও যদি আমরা বাংলাদেশটা সেই আগের দেশ থেকে যায়, তাহলে আমাদের আল্লাহর কাছে একটা জবাব আছে না রে ভাই। আমাদের অন্তত আমাদের এই যে সন্তানগুলো যে শহীদ হলো, এইভাবে জীবন দিল, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নজিরবিহীন যে যুদ্ধ ছাড়া এইভাবে এত মানুষ গুলি খেয়ে মারা যায়। যুদ্ধ ছাড়া, একটা যুদ্ধ হলে ভিন্ন কথা, যুদ্ধ নাই, দেশের লোকেরা গুলি করে দেশের মানুষকে, তাও ছাত্রদেরকে এইভাবে শহীদ করে। 1969 যে গণ অভ্যুত্থান হয়েছে, কয়জন মানুষ মারা গেছে? 52 সালে ভাষা আন্দোলন হয়েছে, কয়জন মানুষ মারা গেছে? 5 জন মানুষ মারা গেছে। 52-তে ভাষা আন্দোলন হয়ে গেছে, বিপ্লব হয়ে গেছে। 69-এ কয়জন মানুষ মারা গেছে? 70 জন মানুষ তো মারা যায় নাই, 5-7 জন মানুষ মারা গেছে। 70-এ গণ অভ্যুত্থান হয়ে গেছে। আর 2024 সালে প্রায় 1,500 যুবক এইভাবে অকাতরে জীবন দিল। এরপরেও যদি আমরা বাংলাদেশটা সেই আগের দেশ থেকে যায়, তাহলে আমাদের আল্লাহর কাছে একটা জবাব আছে না রে ভাই। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানান, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন।
আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।